মা সারাকে ও স্বামীজির চরণে প্রণাম করে আমার পাঠ শুরু করি। আমি মা, সকলের মা। জোর দিয়ে বলো, জোর দিয়ে গলাটা জোর করো। জীবনের কয়েকটি ঘটনা। কলকাতায় প্রথম এবার মা এলেন। কল ঘরে ঢুকে কল খোলা মাত্র কলের ভিতরে বাতাসে খোঁজ খোঁজ শব্দ হতে থাকে। মা ছুটে কল ঘরের বাইরে চলে আসেন আর সবাইকে বলতে থাকেন কলের ভিতরে সাপ ঢুকেছে। শুনে সকলেই হেসে উঠলেন, কারণ কলকাতার লোকেদের জানাই আছে যে নলের ভিতর বাতাস আটকে থাকায় জল আসার সময় ওরকম শব্দ হয়। মা কিন্তু একটু অপ্রতিভ হলেন না, কারণটা জানতে পেরে তিনিও সকলের সঙ্গে সরলভাবে হাসতে লাগলেন। পরে নিজেই তিনি একটু ভক্তদের বলে আনন্দ করতেন। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের কিছু পরের কথা। তখন মা আছেন কামারপুকুরে। ঠাকুরের এক ভক্ত হরি স্ত্রীর দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গেছিল। সে কামারপুকুরে এসে হাজির হলো। একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন, এই তিনি এসে ঢুকেছেন। অগ্নি হরিশ মায়ের কিছু কিছু ছুটল। বাড়িতে আর কেউ নেই। মা কি করেন, তিনি ধানের গোলার চারপাশে ঘুরতে লাগলেন। হরিশও কিছুতেই পিছু ছাড়ে না। 7 বার ঘোরবার পর মা ঢুকে দাঁড়ালেন। হরিশকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে চেপে জিভ টেনে ধরলেন এবং গালে এমন চড় মারতে লাগলেন, হরিশ হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। ছেড়ে দিতেই সে পালালো। মায়েরও হাত লাল হয়ে গেছিল। আপাত দৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতীক। কখনো জোরে কথা বলতেন না, কিন্তু প্রয়োজনে তিনি তীব্র ও কঠোর হতে পারতেন। তার তীব্রদীপ্ত রূপকে লোকে তখন অবাক হতো। বাগবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েকবার অশিক্ষিত ও দরিদ্র মানুষের বাস ছিল। একদিন শোনা গেল একটি বউয়ের কান্না। তার স্বামী তাকে মারধর করেছে। বউটির কান্না শুনে মা দোতলার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন, ওরে মিনছে, বউটাকে কি একেবারে মেরেই ফেলবি নাকি? মাকে চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক। লোকটি মায়ের মুখোমুখির দিকে একবারে যেই মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করলো। বাঁকুড়া জেলার দুধবিহারী গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও বোন দুজনেই নাম সিন্ধুবালা। বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত। সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেফতার করলো। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেফতার করে দুজনকে পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চলল। গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়েছিলেও তারা শুনল না। এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করল না। মুখে মুখে এই খবর জয়রামাটিতে মায়ের কানে এসে পৌঁছালো। মা প্রথমে শীঘ্র উঠে বললেন, বলো কি? তারপর অগ্নিবুদ্ধি হয়ে বলতে লাগলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধা স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দুজন মেয়ে দুটিকে খাইয়ে নিয়ে আসতে পারত? কিছুদিন পরে মা খবর পেলেন। খবর এলো যে মহিলা দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তখন মা অনেকটা শান্ত হয়ে বললেন, এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমোতে পারতুম না। দেশের ও সমাজের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সীমা সচেতন ছিলেন। তার মধ্যে একটা স্বাভাবিক দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহা যেমন ছিল, তেমনি ছিল এ সম্পর্কে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি। জয়রামবাটির মাটিকে প্রণাম করে তিনি বলতেন, জননী জন্মভূমিষ্ঠ সর্বাধিক করিও। সীমা তখন গোয়ালপাড়া আশ্রমে আছেন। বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে কথা প্রসঙ্গে সীমা বললেন, এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে দক্ষিণেশ্বর গেছি। মায়ের কথায় উৎসাহিত হয়ে প্রবোধবাবু বললেন, ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। সঙ্গে সঙ্গে সীমা বললেন, কিন্তু বাবা, ওইসব সুবিধা হলেও আমাদের দেশের অন্নবস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্নবস্ত্র ছিল না।